এই যে পুতুলটিকে দেখছেন সেটাকে দেখে সাধারণ একটা পুতুল মনে হলেও এটি একটি অভিশপ্ত কাঠপুতুল। মানুষকে নির্মমভাবে হত্যা করা তার পেশা। তবে এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো তার দিকে সবসময়ই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে, মানে চোখ সরালেই মৃত্যু। এই মেয়েটি একদিন একজন ব্যক্তিকে ভুলবশত ধাক্কা দিয়ে দেয় এবং এরপর থেকেই তার জীবনে এমন সব ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে যেটা তার জীবনকে জাহান্নামে পরিণত করে দেয়। তবে মেয়েটির সাথে ওই পুতুলটির কি সম্পর্ক ছিল এবং কী বা তার সাথে ঘটেছিল, এমনই এক হরর সাসপেন্স থ্রিলার আমাদের আজকের মুভি 2023 সালে মুক্তি পাওয়া ডোন্ট লুক অ্যাওয়ে। গল্পের শুরুটা হয় আমেরিকার নিউ জার্সি নামে একটি শহরে। একটি কুরিয়ার ট্রাককে শহরে কিছু একটি প্রোডাক্টের ডেলিভারি করার জন্য শহরে প্রবেশ করতে দেখা যায়। তবে শহরে প্রবেশ করার আগেই দুটি গাড়ি ট্রাকটিকে রাস্তার মাঝখানে ঘিরে ধরে। আসলে তারা ছিল শহরের ছোটখাটো অপরাধী। তারা ট্রাকের ড্রাইভারকে অজ্ঞান করে ট্রাকটিকে লুট করতে শুরু করে। তবে তারা কন্টেনারের ভিতরে তাদের চুরি করার মতো কিছুই দেখতে পায় না, কিন্তু একটি পুরনো কাঠের বাক্স তারা লক্ষ্য করে। এবার যেহেতু বাক্সটি খুবই পুরনো, সেহেতু তার মধ্যে কোনো মূল্যবান জিনিসই থাকবে সেই ভেবে বাক্সটিকে তারা খুলে ফেলে। তবে তার মধ্যে ছিল একটি সাদা কাপড় দিয়ে ঢাকা ম্যানেকুইন, মানে একটি রহস্যময় কাঠপুতুল। হঠাৎই কন্টেনারের গেটটি বন্ধ হয়ে যায় এবং অদ্ভুত ব্যাপার, ওই দুইজন ব্যক্তি রহস্যজনকভাবে কন্টেনারের ভিতরেই একে অপরের হত্যা করে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা তাদের আর একজন সাথী শুধুমাত্র তাদের যন্ত্রণায় ভরা চিৎকারই শুনতে পায়। সে ভয়ে ভয়ে কন্টেনারের গেটটি খুলেই দেখে সেই দুইজন মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং কাঠের পুতুলটি চোখের পলক ফেলার সাথে সাথেই অদ্ভুতভাবে নিজের স্থান পরিবর্তন করছে। ঠিক সেই সময় ওই ট্রাক ড্রাইভারের জ্ঞান ফিরে আসে। সামনের দিকে তাকাতেই ড্রাইভারটি ওই ব্যক্তিটিকেও রহস্যজনকভাবে মুখ দিয়ে রক্ত উঠে মরে যেতে দেখে এবং তার পিছনে ধোঁয়ার মধ্যে রহস্যজনকভাবে ওই কাঠপুতুলটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কাঠপুতুলটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ড্রাইভার সেখান থেকে পালাতে গেলেই রাস্তার উপরে একটি গাড়ির সজোরে ধাক্কায় তার প্রাণ চলে যায়। গাড়িটির ভিতরে ছিল ফ্র্যাঙ্কি নামের একটি মেয়ে। সেও গাড়ির আয়নায় ওই কাঠপুতুলটিকে লক্ষ্য করে, তবে পরক্ষণেই সেটি অদৃশ্য হয়ে যায়। এই অ্যাক্সিডেন্ট ফ্র্যাঙ্কি নামে ওই মেয়েটির মনে খুবই খারাপ প্রভাব ফেলে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালে ফ্র্যাঙ্কিকে জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় ওই ব্যক্তিটি কাউকে দেখে ভয়ে হঠাৎই তার গাড়ির সামনে এসে পড়েছিল। তবে সে ওই কাঠপুতুল সম্পর্কে পুলিশকে কিছুই জানায় না, কারণ তার মনে হয় হয়তো সেটি তার মনের ভুল হতে পারে। ফ্র্যাঙ্কি বাড়ি ফিরে আসে। সে এবং তার বয়ফ্রেন্ড স্টিভ একসাথেই থাকে। স্টিভ পেশায় একজন প্রফেসর এবং একই সাথে সে পিএইচডিও করছে। ফ্র্যাঙ্কিকে দেখে স্পষ্ট সে বুঝতে পারে তার সাথে নিশ্চয়ই কিছু খারাপ ঘটেছে। ফ্র্যাঙ্কি তাকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারে জানায়। যতই হোক সে ইচ্ছা করে ওই ব্যক্তিটিকে ধাক্কা মারেনি, তবে যেহেতু তার হাতে একজন ব্যক্তির হত্যা হয়েছে তাই তার চোখের সামনে ওই অ্যাক্সিডেন্টের মুহূর্তগুলি বারবারই ভেসে উঠছিল। স্টিভ তাকে সান্ত্বনা দেয়। একই সময়ে আমাদের ভিক্টর নামে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখানো হয়, যার কাছে ওই কুরিয়ার কোম্পানি থেকে একটি ফোন কল আসে। সেই কাঠপুতুলের বাক্সটি ভিক্টরই ওই শহরে পাঠিয়েছিল। তবে যখনই সে জানতে পারে কাঠপুতুলটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে, তখনই তার মধ্যে অদ্ভুত রকমের ভয় লক্ষ্য করা যায়। তিনি জানায় ওই পুতুলটিকে ঢেকে রাখা খুবই জরুরি, নইলে মানুষের বিনা কারণে প্রাণ যেতে পারে। তো যাই হোক, পরদিন সকালে ফ্র্যাঙ্কি ও স্টিভ একসাথে নাস্তা করে এবং এরপর স্টিভ কলেজে চলে যায়। তবে ফ্র্যাঙ্কি বাড়িতে একাই থাকে এবং এখান থেকেই শুরু হয় তার জীবনের ভয়ঙ্কর কিছু মুহূর্ত। তার বাড়িতে নানান জায়গায় সে কারোর উপস্থিতি অনুভব করতে পারে, আর সেটি ছিল সেই রহস্যময় কাঠপুতুলটি। যেমন তার মনে হয় হয়তো কেউ বাড়ির ভিতরেই লুকিয়ে আছে এবং তাকেই দেখছে। এছাড়াও বাড়ির নানান জায়গা থেকে অদ্ভুত রকমের আওয়াজ সে শুনতে পায়। কখনো গেট বন্ধ হয়ে যাওয়া, কখনো বা গেটে ঠক ঠক আওয়াজ হওয়া। পুতুলটিকে সে দেখতে না পেলেও তার উপস্থিতি সে স্পষ্ট অনুভব করতে পারছিল। ফ্র্যাঙ্কি ভয়ে বাড়ির বাইরে যেতে গেলেই হঠাৎই গেটের সামনে তার বান্ধবী লুসিকে সে দেখতে পায়, যার ফলে তার মনে একটু সাহস জাগে। লুসিকে সে বাড়ির সেই সব জায়গায় নিয়ে যায় যেখান থেকে আওয়াজগুলি আসছিল, তবে কিছুই তারা দেখতে পায় না। এরপর তারা দুইজনেই লুইস নামে তাদের এক বন্ধুর জন্মদিনের পার্টিতে চলে যায়।
ফ্র্যাঙ্কির প্রায় সকল বন্ধু যেমন ড্রেক, ম্যাডিসন, ইজাবেল এবং তার এক্স বয়ফ্রেন্ড জোনাও সেখানে উপস্থিত ছিল। ফ্র্যাঙ্কি অ্যাক্সিডেন্টের পর থেকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সম্পর্কে তার বন্ধুদের সাথে আলোচনা করছিল। তার মনের অবস্থা দেখে তার বন্ধুরা তাকে বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার উপদেশ দেয়। তবে তার বয়ফ্রেন্ড স্টিভ বাড়িতে না থাকার কারণে সে বাড়িতে একা থাকতে চায় না। তার মনের মধ্যে এক প্রকার ভয় কাজ করছিল। সে জোনাকে জানায় তার বাড়িতে কেউ তো অবশ্যই ছিল, কারণ সে কারোর উপস্থিতি স্পষ্ট অনুভব করেছে। তবে জোনা ফ্র্যাঙ্কির কথা কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই জোনাও ওই পুতুলটিকে লক্ষ্য করে, যেটা দূর থেকে তার দিকেই তাকিয়েছিল, এবং হঠাৎই পুতুলটি অনেকটা কাছে চলে এসে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। ব্যাপারটিতে সেও অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা সকলেই ক্লাব থেকে বাইরে বেরিয়ে গেলে মলি নামের তাদের এক বান্ধবী আরও কিছুক্ষণ সময় সেখানেই কাটানোর জন্য রয়ে যায় এবং সে ফ্র্যাঙ্কিকেও তার সাথে থাকার অনুরোধ করে। এবার তারও যেহেতু মন মেজাজ খুব একটা ভালো নয়, তাই সেও কিছুক্ষণ সেখানে থাকতে রাজি হয়ে যায়। মলি তাকে একটি নেশাজাতীয় ড্রাগস খেতে বলে, যাতে সে সকল কিছু ভুলে ভালোভাবে তার সাথে আনন্দ করতে পারে। ড্রাগসটি খাওয়ার পর বেশ কিছুক্ষণ আনন্দের সাথে তারা দুইজনেই নাচানাচি করে। তবে হঠাৎই ফ্র্যাঙ্কির শরীরে অস্বস্তি বোধ হয়। ফ্র্যাঙ্কি ক্লাবের ওয়াশরুমে চলে যায়, কিন্তু ঠিক তখনই ক্লাবের সকল আলো বন্ধ হয়ে যায়। সে ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে মলির পুরো শরীরে রক্ত লেগে আছে এবং ক্লাবে যতজন সদস্য ছিল সকলেই মৃত নিচে পড়ে রয়েছে। তখনই তারা দুইজনেই ওই অভিশপ্ত কাঠপুতুলটিকে দেখে। আতঙ্কিত হয়ে তারা ক্লাবের বাইরের দিকে ছুটে পালিয়ে যায়। যতবারই তারা পিছনের দিকে দেখে ততবারই পুতুলটি কাছে থেকে আরও কাছে চলে আসে। মলি তো সেখান থেকে বেরিয়ে পড়ে, তবে ফ্র্যাঙ্কি আটকা পড়ে যায় ক্লাবের ভিতরে। কিন্তু অবাক করার বিষয়, কিছুক্ষণ পরেই ক্লাবের গেটটি আবারও খুলে যায়। মলি গেটের বাইরেই দাঁড়িয়েছিল এবং পুতুলটি দাঁড়িয়েছিল তার ঠিক পিছনে, রাস্তার ওই পারে। মলির গলা থেকে অদ্ভুতভাবে রক্ত ছিটকে ফ্র্যাঙ্কির চোখে মুখে এসে লাগে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য ব্যক্তি তার গলায় আঘাত করেছে। অন্যদিকে ফ্র্যাঙ্কির বাকি সকল বন্ধুরাই ক্লাব থেকে কিছুটা দূরে তাদের জন্যই অপেক্ষা করছিল। ফ্র্যাঙ্কিকে রক্তাক্ত অবস্থায় দেখে তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে এসে ফ্র্যাঙ্কির স্টেটমেন্ট নেওয়ার পর জানতে পারে এই সকল খুন নাকি কোনো এক কাঠপুতুল করেছে। অবশ্যই এটা পুলিশের পক্ষে বিশ্বাসযোগ্য কথা ছিল না, কারণ একটা কাঠপুতুল কারোর খুন করতে পারে না। স্টিভ ফ্র্যাঙ্কিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যায়, কিন্তু এদিকে জোনা তার কথায় বিশ্বাস করছিল, কারণ সেও তো ক্লাবে ওই একই রকমের অদ্ভুত পুতুল দেখেছিল। তবে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? ওই কাঠপুতুলটি যারাই দেখছে তারাই মারা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফ্র্যাঙ্কি যে পুতুলটিকে সর্বপ্রথম দেখেছিল, পুতুলটি এখনো পর্যন্ত তার কোনো ক্ষতিই করেনি। তবে কেন? এই প্রশ্নের উত্তর আমরা মুভির শেষের দিকে পেয়ে যাব। তো যাই হোক, তারা সকলেই বাড়ি ফিরে যায়। গভীর রাত, চারিদিকে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। জোনা একাই বাড়ি ফিরছে, কিন্তু বাড়ি ফেরার সময় হঠাৎই আবারও জোনা সেই পুতুলটিকে দেখতে পায়। কখনো রাস্তার ওই পারে, কখনো বা তার একেবারেই সামনে, আবারও কখনো তার পিছনে। রাস্তায় ওই পুতুলটিকে যেই দেখছিল সেই মারা যাচ্ছিল। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ফ্র্যাঙ্কি উদাস হয়ে খাটের উপর বসে রয়েছে। মন মেজাজ তার খুব একটা ভালো নেই, আর ভালো থাকবেই বা কিভাবে? কোনো মানুষ যদি তার চোখের সামনে এতগুলো মানুষকে মরে যেতে দেখে, তার মন মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক। স্টিভ তাকে বোঝানোর চেষ্টা করে যে ব্যক্তি এই কাজ করেছে তাকে খুব তাড়াতাড়ি পুলিশ গ্রেপ্তার করবে। তবে ফ্র্যাঙ্কি বলে, কিভাবে সম্ভব? সবাই তো তাকে পাগল ভাবছে। তার কথায় তো পুলিশও বিশ্বাস করছে না যে ওই পুতুলটিই মানুষগুলির হত্যা করেছে। স্টিভ বলে, আমি মানছি কাল ক্লাবে খুবই অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে, তবে মানুষগুলি যে কোনো কারণেই মরতে পারে। হয়তো সেখানে কোনো গ্যাস লিক হয়েছিল, তাছাড়াও কোনো বিষাক্ত ড্রাগসের কারণেও তাদের মৃত্যু হতে পারে। এর মানে স্টিভ ফ্র্যাঙ্কির কথায় বিশ্বাস করে উঠতে পারছিল না। আর কথাটি তো বিশ্বাসযোগ্য ছিলও না, কারণ সে তো তার নিজের চোখে কিছুই দেখেনি। স্টিভ কলেজে চলে যায়। কিছুক্ষণ পর জোনা ফ্র্যাঙ্কির সাথে দেখা করার জন্য আসে। সে ফ্র্যাঙ্কিকে কাল রাতের ঘটনা সম্পর্কে জানায়। কাল সারা রাত থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যেখানেই সে যাচ্ছে ওই অভিশপ্ত পুতুলটি তার পিছু করছে, কিন্তু পুতুলটি তার কোনো ক্ষতি করেনি। মনে হচ্ছে পুতুলটি তার সাথে খেলা করছে। তবে ফ্র্যাঙ্কি জানায়, অবশ্যই পুতুলটি মানুষের হত্যা করে, তা না হলে প্রথম থেকেই যারা তাকে দেখেছে সকলেই মারা কেন যাচ্ছে?
আর বর্তমানে সে আমাদের পিছনে লেগেছে। কিন্তু এত কিছু দেখার পরেও জোনার ব্যাপারগুলি কেমন যেন অবিশ্বাস্য লাগে, কারণ এসব ঘটনা তো সিনেমাতেই হয়ে থাকে। কিন্তু তখনই ইন্টারনেটে বিষয়টি ঘাঁটাঘাঁটি করার পর জোনা একটি মেয়ের ভাইরাল ভিডিও খুঁজে পায়। মেয়েটি খুবই ভয়ে কান্না করতে করতে ওই কাঠপুতুলটি সম্পর্কে বলছিল। পুতুলটি থেকে বাঁচার জন্য মেয়েটি অনেক কিছুই চেষ্টা করেছে, তবে কোনো রকমভাবে সে তাকে পিছু ছাড়াতে পারেনি। তার পরিচিত সকল মানুষকেই পুতুলটি হত্যা করে দিয়েছে। এই কথা বলতে বলতেই ভিডিওটি শেষ হয়ে যায়। তবে ভিডিওটিতে মেয়েটি আরও কিছু বলার চেষ্টা করছিল। এরপর ফ্র্যাঙ্কি ও জোনা তাদের সকল বন্ধুকেই ডেকে ওই একই ভিডিও তাদেরকেও দেখায়। তবে তারা বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয় না এবং বিশ্বাসও করে না যে এই ভিডিওটি আসল হতে পারে। তাদের কথা অনুযায়ী হয়তো কোনো হরর মুভির প্রমোশনের জন্য ভিডিওটি করা হয়েছে। তাছাড়াও কোনো কাঠপুতুল কি মানুষকে মারতে পারে? ফ্র্যাঙ্কি এবং জোনা জানায় সে সব কিছুই পারে। সে নড়াচড়া করা ছাড়াই মানুষের হত্যা করতে পারে। চোখের পলক ফেলার সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সে মানুষের পিছু করে। যতই তুমি তাকে দেখতে না পাও, তাকে তুমি অবশ্যই অনুভব করতে পারবে। এই কথা বলতে না বলতেই যখনই ফ্র্যাঙ্কি জানালা দিয়ে বাইরে তাকায়, তখনই ওই অভিশপ্ত পুতুলটিকে তারা সকলেই বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। পরক্ষণেই নজর সরাতেই সে আরও কাছে চলে আসে। তারা তো ভয় পেয়ে যায়। তবে আবারও এদিক ওদিক তাকাতেই পুতুলটি অদৃশ্য হয়ে যায় এবং এরপর তারা তাদের পিছনে তাকাতেই পুতুলটিকে তারা একেবারে ঘরের ভিতরে দেখতে পায়। বড়ই রহস্যময় ছিল পুতুলটির মুখের হাসি, যেন দেখে মনে হচ্ছিল সে মানুষের জীবন নিয়ে খেলা করছে। তখনই স্টিভ বাড়িতে এসে পৌঁছালে ফ্র্যাঙ্কি তাকে পুতুলটিকে দেখাতে গেলেই তারা দেখে সে আবারও অদৃশ্য হয়ে গেছে। স্টিভ এখনও তার কথা একদমই বিশ্বাস করছে না, কারণ সে তার নিজের চোখে একবার পুতুলটিকে দেখতে চায়। জোনা তাকে বোঝানোর চেষ্টা করে যে ফ্র্যাঙ্কি সত্যিই বলছে। তবে স্টিভ একটু রেগেই তাদের সকলকে বাড়ি থেকে চলে যেতে বলে। তার বন্ধুরা বাড়ি ফেরার পথে ওই পুতুলটি সম্পর্কে আলোচনা করছিল। কিছু জনের মনে হয় হয়তো বারবার ফ্র্যাঙ্কি ও জোনার মুখে পুতুলটি সম্পর্কে শোনার কারণে তাদের হ্যালুসিনেশন হচ্ছে। এই কারণেই তারা প্রত্যেকেই পুতুলটিকে দেখছে। আবার কিছু জনের মনে হয় হয়তো পুতুলের মধ্যে কোনো জীবন্ত মানুষ ছিল। সে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং আমাদের চোখের পলক ফেলার সাথে সাথেই সে সেখান থেকে চলে গেছে। কিন্তু যতই তারা ব্যাপারটিকে অবিশ্বাস করুক না কেন, তাদের প্রত্যেকের জীবন কিছুদিনের মধ্যেই পাল্টে যায়। তারা সবসময়ই কেমন যেন চিন্তিত থাকে এবং এক প্রকার ভয় সবসময়ই কাজ করে তাদের মনের মধ্যে। অন্যদিকে জোনা ইন্টারনেটের ওই ভিডিওটিতে কমেন্ট করে দেয় যে ওই একই রকমের রহস্যময় পুতুল সে এবং তার সকল বন্ধুরাই দেখতে পাচ্ছে। তাদের সাহায্যের দরকার। পরদিন আমরা ফ্র্যাঙ্কির সেই বন্ধু লুইসকে সুইমিং পুলে দেখতে পাই। লুইসের আশেপাশে আমরা ওই অভিশপ্ত পুতুলটিকে দেখতে পাই, কখনো তার পিছনে আবার কখনো জলের মধ্যে। সে হঠাৎই সাঁতার কাটতে কাটতে জলের নিচে ওই পুতুলটিকে দেখতে পায়, কিন্তু সেটা আবারও অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পরেই কোনো এক অদৃশ্য শক্তি লুইসকে সুইমিং পুলের নিচে টেনে নিয়ে গিয়ে তার হত্যা করে দেয়। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় ফ্র্যাঙ্কির উপর। রাতের মাঝ বরাবর সময়ে কারোর ফিসফিস আওয়াজে তার ঘুম ভাঙে। বেডরুম থেকে বেরিয়ে সে দেখে স্টিভ আপন মনেই কারোর সাথে কথা বলছে এবং পাগলের মতো হাসছে। ফ্র্যাঙ্কির জিজ্ঞাসা করতেই সে জানায় সে খুবই ভয়ানক একটি স্বপ্ন দেখেছে। সে দেখে ফ্র্যাঙ্কি ওই কাঠপুতুলটিকে নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েছে যার কারণে সে তাকে ছেড়ে চলে গেছে, যার ফলে রেগে গিয়ে সে ফ্র্যাঙ্কির হত্যা করে দেয় এবং তার শরীরের ছোট ছোট টুকরো করে ফেলে। স্টিভ আরও জানায় হয়তো অত্যাধিক কাজের চাপের কারণে এইসব ভুল চিন্তাভাবনা তার মাথায় আসছে। তবে একদিন না একদিন এই সব কিছুই ঠিক হয়ে যাবে এবং তাদের মধ্যে ওই পুতুলটির জন্য যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটারও সমাধান হবে। ফ্র্যাঙ্কি জানায় যদি এই পুতুলটি সারা জীবনই তাদের পিছু না ছাড়ে এবং এগুলি যদি কোনোদিনই ঠিক না হয়। স্টিভ রেগে তাকে বলে এই পুতুলের চিন্তাভাবনা নিশ্চয়ই জোনা তোমার মাথায় ঢুকিয়েছে। সে চায় না আমরা একসাথে থাকি। এবার আমি এখানেই বলে দিই, কলেজ লাইফ থেকেই জোনা ফ্র্যাঙ্কিকে পছন্দ করে আসছে। এই কারণেই স্টিভ জোনাকে সন্দেহ করছে, হয়তো সে তাদেরকে আলাদা করতে চায়। যাই হোক, পরদিন সকালে তার সকল বন্ধুকেই দেখানো হয়। প্রত্যেকের চোখে মুখে ভয় ছিল, কারণ কখন কোথায় তারা ওই পুতুলটিকে দেখবে সেই আতঙ্ক তাদের মনের মধ্যে ছিল। তারা জানতো তাদের বন্ধু লুইস মারা গেছে, এবার হয়তো একে একে তারাও মারা যাবে। ড্রেক এই মানসিক চাপ আর নিতে পারছিল না,
যার ফলে সে ম্যাডিসনকে একাই বাড়িতে রেখে ড্রিঙ্ক করতে চলে যায়। একই সময়ে লুসি ও ইজাবেলকে দেখানো হয় যারা তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে সেই পুতুলটিকে তাদের আশেপাশেই লক্ষ্য করা যায়। অন্যদিকে জোনা সেই ভিডিওটির নিচে যে কমেন্ট করেছিল সেখানে একজন ফোন নম্বর দিয়ে তার কমেন্টের উত্তর দিয়েছে, আই ক্যান হেল্প ইউ, কল মি। নম্বরটিতে কল দেওয়ার পর কলটি রিসিভ করে সেই বৃদ্ধ মানুষটি, যার নাম ভিক্টর। সে সকলকে একসাথে থাকার উপদেশ দেয় এবং সে নিজে এসে পুতুলটির আসল রহস্য কী এবং কিভাবে তারা তার হাত থেকে রক্ষা পাবে সে সম্পর্কে জানাবে। জোনা সকলকে কল করে ফ্র্যাঙ্কির বাড়িতে দেখা করতে বলে। তবে তখন অনেকটাই দেরি হয়ে গেছে। ড্রেক বাড়ির কাছাকাছি পৌঁছাতেই ম্যাডিসন তার চোখের সামনে ছাদ থেকে পড়ে মারা যায়। উপরের দিকে তাকাতেই সে দেখে পুতুলটি সিঁড়িতেই দাঁড়িয়ে আছে। চোখের সামনে তাকে মরে যেতে দেখেও তার কিছুই করার থাকে না। অন্যদিকে ইজাবেলেরও পিছু করতে শুরু করে পুতুলটি। কখনো পিছনে আবার কখনো সামনে সে পুতুলটিকে দেখতে পায়। হঠাৎই তার চিৎকার শুনে লুসি সেখানে এসে পৌঁছালে সে ইজাবেলকেও মৃত অবস্থায় পায়। একই সময়ে দেখানো হয় স্টিভ কোনো বারে বসে ড্রিঙ্ক করছে। তবে অবাক করার বিষয় হলো সে আপন মনেই তার এবং ফ্র্যাঙ্কির বর্তমান সম্পর্ক নিয়ে কথা বলছে। ইতিমধ্যে তারা সকলেই ফ্র্যাঙ্কির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ড্রেক রেগে গিয়ে ফ্র্যাঙ্কিকে বলে, আজ তোমার কারণেই আমরা সকলেই মরতে চলেছি, কিন্তু সেই পুতুলটি তোমার কোনো ক্ষতি করছে না। সত্যিই বিষয়টি ভাবনা চিন্তার ছিল, কারণ পুতুলটাকে সর্বপ্রথম সেই তো দেখেছিল। আর পুতুলটির কাছে ফ্র্যাঙ্কিকে মারার অনেক সুযোগ ছিল, তা সত্ত্বেও সে ফ্র্যাঙ্কির কোনো ক্ষতিই করেনি। জোনা তাদেরকে জানায় এই সকল প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে যখন ভিক্টর তাদের সামনে এই রহস্যের উদ্ঘাটন করবে। কিন্তু ড্রেক কোনো অজ্ঞাত ব্যক্তির আশায় বসে থাকতে চায় না। সে সেখান থেকে চলে যেতে চাইলে জোনা তাকে বাধা দিয়ে জানায়, যদি তুমি বাইরে যাও তাহলে পুতুলটি তোমার পিছু করবে এবং তোমার মাধ্যমে অন্য লোকেরাও তাকে দেখবে, যার ফলে এই মৃত্যু খেলা কখনোই বন্ধ হবে না। এই কারণেই ভিক্টর আমাদেরকে একসাথেই থাকতে বলেছে। এই সব কথা শোনার পর ফ্র্যাঙ্কি বুঝতে পারে কি কারণে পুতুলটি তার ক্ষতি করেনি। আসলে এতদিন সে তাকে ব্যবহার করে আসছে, তার মাধ্যমেই সে আরও অনেক মানুষের শিকার করছিল। পুতুলটিকে যেই দেখতে পেত তার মাধ্যমে সে আরও অন্য মানুষের সামনে উপস্থিত হতো। আর এইভাবে এতদিন পুতুলটি তার শিকারের টোপ হিসেবে ফ্র্যাঙ্কিকে ব্যবহার করছিল। কিছুক্ষণ পর স্টিভ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসে এবং আবারও তাদের একসাথে ওই পুতুল সম্পর্কে আলোচনা করতে দেখে সে খুবই রেগে যায়। সে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তবে তখনই লুসি পুতুলটিকে জানালা দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। ফ্র্যাঙ্কির অনেকবার মানা করার পরেও স্টিভ পুতুলটিকে দেখার জন্য বাইরে চলে যায় এবং প্রথমবারের মতো সে পুতুলটিকে দেখতে পায়। তবে তার সামনে তো সেটা সামান্য একটা কাঠের পুতুল, আর এর থেকে কিসের বিপদ হতে পারে। তাই তার কাছে ব্যাপারটি খুবই হাস্যকর মনে হয় এবং সে হাসতে হাসতে বাড়ির ভিতরে চলে যায়। সবাই একটা জিনিস লক্ষ্য করে, পুতুলটি প্রথমবারের মতো তার স্থান পরিবর্তন করছে না, কারণ লুসি একভাবে তার দিকেই তাকিয়ে আছে। তারা পুতুলটির আসল দুর্বলতা বুঝতে পারে। যদি তারা তার থেকে চোখ না সরিয়ে তাকিয়ে থাকে তাহলে না সে কোথাও যেতে পারবে, না তাদের ক্ষতি করতে পারবে। তবে তারা কখনোই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে পারবে না। তাই তারা একজন একজন করে তার ওপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। ড্রেক তার দিকে তাকিয়ে থাকে এবং বাকি সকলেই কিছু সময় বিশ্রাম নেয়। ফ্র্যাঙ্কি ও জোনা তাদের একে অপরের মধ্যে অতীতের কলেজ লাইফ সম্পর্কে নানান কথা আলোচনা করতে শুরু করে। স্টিভ উপর থেকে তাদেরকেই দেখছিল, যার ফলে তার মধ্যে ফ্র্যাঙ্ক ও জোনার প্রতি রাগ আরও বেড়ে যায়। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্কি স্টিভকে কফি দেওয়ার জন্য তার ঘরে এসে পৌঁছালেই সে এক অবাক করা দৃশ্য দেখে। স্টিভ যে বিষয়টির উপর পিএইচডি করছিল সেই সম্পর্কে তার ল্যাপটপে কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল ম্যানেকুইন। এই শব্দটিকে সে হাজারো বার লিখে রেখেছিল। তখনই ড্রেকের চিৎকার শুনে তারা বাইরে বেরিয়ে আসে। তারা দেখে স্টিভ ওই পুতুলটিকে আগুন ধরিয়ে দিয়েছে এবং পাগলের মতো সে হাসছে। আসলেই অত্যাধিক কাজের চাপ এবং ফ্র্যাঙ্কির সাথে জোনার মেলামেশা, এই সকল কিছু চিন্তা মিলে তার মস্তিষ্কে খুবই খারাপ একটা প্রভাব দেখা দিয়েছে। স্টিভ হাসতে হাসতে ঘরে চলে যায়। সেই সময় আকাশে এক জোরালো বিদ্যুতের গর্জনের সাথে পুতুলটি সেখান থেকে উধাও হয়ে যায়। ঠিক সেই সময়ই ঘরের ভিতর থেকে স্টিভের চিৎকার শোনা যায়। দেখা যায় তার মাথা ছাড়া শুধু ধরটুকু বাইরে বেরিয়ে আসছে এবং সেই পুতুলটি স্টিভের কাটা মাথাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে।
এই ভয়াবহ দৃশ্য দেখে তারা সকলেই আতঙ্কে ঘরের ভিতরে ছুটে যায়। তারা কাউকে তাদের সাহায্যের জন্যও ডাকতে পারবে না, কারণ তারাও যদি পুতুলটিকে দেখে তবে তাদের সাথেও এই একই রকমের ঘটনা ঘটবে। বেশ কিছুক্ষণ পুতুলটিকে তারা আর দেখতে পায় না, কারণ ফ্র্যাঙ্কি এবং তার বন্ধুরা পুতুলটির দুর্বলতা সম্পর্কে জেনে গেছিল। ঠিক সেই মুহূর্তে বাড়ির সকল লাইট বন্ধ হয়ে যায়। মোবাইলের ফ্ল্যাশ লাইটে পুতুলটিকে তারা বাড়ির নানান জায়গায় দেখতে শুরু করে। যেহেতু তারা পুতুলটির দুর্বলতা সম্পর্কে জেনে গেছিল, সেহেতু সে তাদের সকলকে হত্যা করে দিতে চাইছিল। জোনা ও ড্রেক বাড়ির বেসমেন্টে চলে যায় এবং লাইটের মেন সুইচটিকে সে পুনরায় ঠিক করে ফেলে। তবে সেখান থেকে বেরোনোর আগেই বেসমেন্টের গেটটি বন্ধ হয়ে যায় এবং ড্রেককে পুতুলটি খুবই নৃশংসভাবে হত্যা করে দেয়। একই সময়ে বাড়ির কলিং বেলটি বেজে ওঠে। তারা ভয়ে ভয়ে বেসমেন্ট থেকে উপরে উঠে এসে গেটটিকে খুলতেই দেখে সেই বৃদ্ধ মানুষ ভিক্টরকে, যে আসলে চোখে দেখতেই পায় না। ভিক্টর তাদেরকে পুতুলটি সম্পর্কে জানায়, পুতুলটি কোথা থেকে এসেছে বা কী তার উদ্দেশ্য এবং সে কেন মানুষের হত্যা করছে সে কিছুই জানে না। তবে প্রায় 30 বছর ধরে সে ভিক্টরকে বিরক্ত করছে। সর্বপ্রথম তার মেয়ে পুতুলটিকে দেখেছিল এবং একে একে তার স্ত্রী থেকে শুরু করে তার পরিবার ও তার বন্ধুবান্ধব সকলেই তাকে দেখে এবং তাদের সাথে এই একই রকমের ঘটনা ঘটে। কিন্তু সে অন্ধ হওয়ার কারণে পুতুলটি তার কোনো ক্ষতি করতেই পারেনি। তবে সে পুতুলটিকে বাধা দেওয়ার উপায় জানে। এর আগেও সে তাকে বাধা দিয়েছিল, কিন্তু এর জন্য পুতুলটি আসার অপেক্ষা তাদেরকে করতে হবে। আর সে অবশ্যই আসবে, কারণ পুতুলটি কারোর প্রাণ না নিয়ে থাকতে পারে না। জোনা ও ফ্র্যাঙ্কি তাদের জন্য কফি বানাতে কিচেনে চলে যায় এবং লুসি ভিক্টরের সাথে কথা বলে। ঠিক সেই সময়ই জানালার বাইরে ফ্র্যাঙ্কি পুতুলটিকে দেখে। জোনা ভিক্টরকে ডাকতে ভিতরে গেলেই সে দেখে ভিক্টর, যে তাদেরকে বাঁচানোর জন্য এসেছিল, সে খুবই নির্দয়ভাবে লুসির হত্যা করছে। তাকে বাধা দিতে গেলেই সে জোনার পেটেও আঘাত করে। ফ্র্যাঙ্কি, যে তখনও পুতুলটির দিকে তাকিয়েছিল, সে তাদেরকে ডাকতেই ভিক্টর সেখানে এসে উপস্থিত হয়। তবে তার হাতে যে চাকু রয়েছে সেটা ফ্র্যাঙ্কি জানালার কাছে দেখতে পায়। ভিক্টর তাকে আঘাত করার চেষ্টা করে। ফ্র্যাঙ্কি তাকে জিজ্ঞাসা করে, তুমি তো আমাদের বাঁচানোর জন্য এসেছিলে, তবে তুমি কেন আমাদেরকে মারতে চাইছো? ভিক্টর জানায়, পুতুলটিকে প্রথমবার দেখাতেই তোমরা সকলেই অভিশপ্ত হয়ে গেছো। তোমাদের বাঁচানোর আর কোনো উপায় নেই। তোমরাই শেষ ব্যক্তি যারা প্রথম পুতুলটিকে দেখেছো, আর তোমাদের মৃত্যুর সাথে সাথেই পুতুলটির শক্তিও শেষ হয়ে যাবে। আর এটা আমি কখনোই হতে দেব না যে তোমাদের দ্বারা এই পুতুলটি আরও অন্য কেউ দেখুক। এই বলে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরক্ষণেই পুতুলটি ঘরের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে দেখা যায়। ফ্র্যাঙ্কি তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে পালানোর চেষ্টা করে, তবে শেষমেশ ভিক্টর তাকে ধরেই ফেলে। কিন্তু তার হত্যা করার আগেই জোনা সে এসে ভিক্টরের উপরে একের পর এক প্রহার করে তার হত্যা করে দেয়। এরপর তারা চটজলদি বাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু জোনা আহত হওয়ার কারণে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে সেই পুতুলটি আর তাদের পিছু করে না। ফ্র্যাঙ্কি সেই বেসবল ব্যাটটিকে হাতে নিয়ে ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করলে যে ঘরে তারা পুতুলটিকে লাস্ট দেখেছিল সেই ঘরেই তাকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু কেউ তো তার দিকে তাকিয়েছিল না। তবে কেন সে এইভাবে দাঁড়িয়েছিল? তখনই ফ্র্যাঙ্কি লক্ষ্য করে পুতুলটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে এবং সে নিজেই নিজের দিকে তাকিয়ে আছে, যার ফলে না সে কোথাও যেতে পারবে না কারোর ক্ষতি করতে পারবে। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় বেশ কয়েক মাস পরে। জোনা এবং ফ্র্যাঙ্কি এখন একসাথেই থাকে। একদিন জোনা তাকে জিজ্ঞাসা করে, তুমি পুতুলটির সাথে কি করলে? আসলে সে পুতুলটিকে একটি কাচের বাক্স করে তাদের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। তখন ওই বাক্সটিকে দেখানো হয়, যেটা 2 জন কুরিয়ার সার্ভিস বয়ের দ্বারা ভুলবশত আবারও পড়ে ভেঙে যায়, যার ফলে আবারও শুরু হয় অভিশপ্ত পুতুলের মৃত্যু খেলা। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু মুভিটি সম্পর্কে অনেক রকমের প্রশ্ন আমার নিজেরই আছে, যেমন পুতুলটি কোথা থেকে এসেছে এবং পুতুলটি কি কারণে অভিশপ্ত, সে কেনই বা মানুষের হত্যা করছে, এবং ওই বৃদ্ধ ব্যক্তিটি পুতুলটিকে এই শহরে কেন পাঠিয়েছিল। এছাড়াও আমরা প্রায় সকলেই জানি জোনা এবং ফ্র্যাঙ্কি যারা পুতুলটিকে দেখেছিল তারা তো এখনও জীবিত আছে। তবে সেই পুতুলটি ভবিষ্যতে তাদেরকে আবারও কি মারার চেষ্টা করবে? তো যাই হোক, মুভিটা যেহেতু এতগুলো প্রশ্ন নিয়ে শেষ হয়েছে, সেহেতু অবশ্যই এই মুভির দ্বিতীয় পর্ব রিলিজ হবে। আর রিলিজ হলেই আমরা এক্সপ্লেনেশন নিয়ে চলে আসব। তো আপনাদের কেমন লাগলো মুভির কাহিনী কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমার তো খুবই ইউনিক লেগেছে, কারণ এই রকম হরর মুভি আমি আগে দেখিনি।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই মুভির গল্প আরও শোনার জন্য জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।